আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। পশ্চিমবঙ্গে গ্রেফতার ওসমান হাদি হত্যা মামলার 2 আসামি ফয়সাল ও আলমগীর। 14 দিনের রিমান্ড, চেষ্টা চলছে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনার। জিনিসটা ভেরিফাই করছি আর কি, আমাদের যা প্রসেস এগুলো আমরা করব। বলতেছে যে আপনারা থাকেন 12টার পরে দিব, তারপরে বলতেছে 4টার পরে, এখন বলতেছে 1টার পরে দিব। রংপুর, পঞ্চগড়, পটুয়াখালী সব বন্ধ তেল পাম্প। এই তেলগুলো কোথায় যাইতেছে? জ্যাম ঠেলে আসতেছে 1 ঘন্টার উপরে। এভাবে হইলে কেমনে কি ভাই? রেশনিং এর তেলে চাহিদা মিটছে না গ্রাহকের। প্রায় 4 লাখ টন তেল গ্যাস নিয়ে চট্টগ্রাম বন্দরমুখী কয়েকটি জাহাজ। গুজবে কান্না দেয়ার আহ্বান মন্ত্রী। ইসরায়েলি হামলার টার্গেট এখন ইরানের জ্বালানি স্থাপনা। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আক্রমণের পরিধি বাড়িয়েছে তেহরান। রাজধানীর বনানীতে বহুতল ভবন থেকে ফেলে নারী গৃহকর্মীকে হত্যার অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। আয়া দেই কি মহিলার হাত কাটা, হ্যাঁ 2টা ব্যালেট দিয়া, আবার পাও আবার পড়া জানি কি দিয়ে ছ্যাক দিছে। আমি আসার পরে অনেক 5-6-7 মিনিট পরে পুলিশ আসছে। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে খুনের মামলার প্রধান 2 আসামিকে কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ভারতের বার্তা সংস্থা ANI। আটককৃতরা হলেন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। গ্রেফতারের পর তাদের 14 দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। প্রতিরক্ষা গোয়েন্দা সূত্রে জানানো হয়েছে গ্রেফতারকৃত আসামিদের আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। আর সিআইডি প্রধান বলেছেন, ঘটনা যাচাই করে পরবর্তী আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে। গেল বছরের 12 ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুর্বৃত্তরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। পরে তদন্ত করে হামলাকারীদের মধ্যে একজন ফয়সাল করিম মাসুদ ও অপরজন আলমগীর বলে শনাক্ত করা হয়। অন্তর্বর্তী সরকার ফয়সালকে ধরিয়ে দিতে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করে। হাদি হত্যাকাণ্ডের পর সন্দেহভাজন আসামিরা ময়মনসিংহের একটি সীমান্ত দিয়ে মেঘালয়ে পালিয়ে যাবার সংবাদ প্রচার করে যমুনা টেলিভিশন। প্রায় 3 মাস পর রবিবার পশ্চিমবঙ্গ পুলিশের হাতে ফয়সাল ও আলমগীরের গ্রেফতারের খবর এলো। ভারতীয় বার্তা সংস্থা ANI বলছে, শনিবার পশ্চিমবঙ্গের বনগাঁ থেকে এই 2 আসামিকে গ্রেফতার করে স্পেশাল টাস্কফোর্স বা STF। গ্রেফতারের পর 2জনকে বিধাননগর আদালতে হাজির করে 14 দিনের পুলিশ হেফাজতে পাঠানোর কথাও জানায় সংস্থাটি। এদিকে প্রতিরক্ষা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাদি হত্যার প্রধান আসামি শুটার ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে আটক হয়েছে বলে জানিয়েছে ISPR। এদিকে হাদি হত্যা মামলার আসামিদের গ্রেফতার প্রসঙ্গে বাংলাদেশি তদন্ত সংস্থা CID প্রধান যমুনা টেলিভিশনকে জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হবার চেষ্টা চলছে। আমরা শুনেছি, আমরা আমাদের কাউন্টারপার্ট ফরেন মিনিস্ট্রির মাধ্যমে আমরা জিনিসটা ভেরিফাই করছি আর কি। পরে তারপরে আমরা আমাদের যা প্রসেস এগুলো আমরা করব। আমরা যেটা করতে পারি, আমরা যেটা এক্সট্রাডিশন যে চুক্তি আছে না, বন্দি বিনিময়, আমরা জাস্ট যদি ঘটনা হয় আমরা ভেরিফাই করছি স্টিল। তারা যে এই জিনিসগুলো আমাদের ফরেন মিনিস্ট্রির মাধ্যমে হাই কমিশন, আমরা তো একটা যাচাই বাছাই না করে তো বলতে পারি এটাকে। শরীফ ওসমান হাদি হত্যার ঘটনায় চলতি বছরের 6 জানুয়ারি 17 আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। কিন্তু মামলার বাদী 15 জানুয়ারি অভিযোগপত্রের বিষয়ে আদালতে নারাজি দিলে মামলাটি অধিকতর তদন্তের জন্য CID-কে নির্দেশ দেন আদালত। জ্বালানি তেলের জন্য হাহাকার রাজধানী জুড়ে। অপেক্ষার দীর্ঘ লাইন ঠেলে রেশনিং পদ্ধতিতে তেল পেয়ে কেউ কেউ হয়েছেন নিরাশ। প্রয়োজনের চেয়ে কম তেল পেয়ে মিটছে না চাহিদা। বাধাগ্রস্ত হচ্ছে জরুরি সেবা এবং গণপরিবহনও। মধ্যপ্রাচ্য সংকটের বাটারফ্লাই ইফেক্ট বাংলাদেশের পরিবহন খাতে ঈদের আগে নতুন বাস্তবতা। আতঙ্ক থেকে অতিরিক্ত মজুদ ঠেকাতে রাজধানীতে আজ জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে রেশনিং পদ্ধতিতে, অর্থাৎ যানবাহনের ধরন অনুযায়ী নির্ধারিত পরিমাপের বেশি তেল নিতে পারবেন না চালকরা। তবু যেন কুল কিনারা নেই এই সংকটের। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনের সামনে দেখা গেছে মোটরসাইকেল বা ব্যক্তিগত গাড়ির এমন দীর্ঘ সারি পৌঁছে গেছে কয়েক কিলোমিটার। বিভিন্ন পাম্পে জ্বালানি তেল পেতে অন্তত কয়েক ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। আবার অনেক ফিলিং স্টেশনে গত রাত থেকেই তেল শূন্য। এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরেও তেল না মেলায় হাহাকার চালকদের। অনেকের শঙ্কা, সিন্ডিকেট করে দাম বাড়াতেই তেলের কৃত্রিম সংকট। যদিও হঠাৎ চাহিদা বেড়ে যাওয়াকে দুষছে পাম্প কর্তৃপক্ষ। তেল নেই তেল এক টোটালি বন্ধ, কিন্তু এখন আবার শুনতেছি সরকার একটা রেট দিবে, এই কারণে সব বন্ধ করে দিয়ে দিচ্ছে। রংপুর, পঞ্চগড়, পটুয়াখালী সব বন্ধ তেল পাম্প। এই তেলগুলো কোথায় যাইতেছে? তারা তো ডিপো থেকে তেল নিচ্ছে। 1 ঘন্টার উপরে জ্যাম ঠেলে আসতেছে 1 ঘন্টার উপরে। এভাবে হইলে কেমনে কি ভাই? অফিস করব কখন, বাসায় যাব কখন? মতিঝিলে হিরাজিলের সামনে একটা, এরপরে হয়েছে গিয়ে ইত্তেফাকের সামনে একটা, সবটি পাম্প বন্ধ। শাপলা চত্বরের একটা বন্ধ। সকাল থেকে তেলের লেগে ঘুরতেছি। বলতেছে যে আপনারা থাকেন 12টার পরে দিব, তারপরে বলতেছে 4টার পরে।
এখন বলছে ইফতারের পরে দিবে। এখানে যেরকম লাইনটা দেখছেন গাড়ির তেলের জন্য, ডিপোতেও ওই রকম আমাদের মতন যারা এই ফুয়েল ব্যবসা করে তাদের গাড়িগুলি ওইখানে একটা লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে আছে গত 2 দিন যাবত। তো ওইখানেও তো একটা চেন অফ কমান্ড মেনটেন করতে হয়, তো যার কারণে হচ্ছে যে তারা একটা সিরিয়ালে মেনটেন করে তেলগুলি ওখান থেকে আসবে। শুধু ব্যক্তিগত গাড়ি বা মোটরসাইকেল নয়, জ্বালানি তেল না পেয়ে অসহায় জরুরি সেবা পরিবহন, গণপরিবহনও। মূলত হচ্ছে ভ্যাকসিনের গাড়ি, পিছনে ফ্রিজ আছে, কুল আইটেম, সেক্ষেত্রে আমাদের এটা খুবই জরুরি তেল। আমরা তো ঘুরতেছে জানি না সামনে যাই পাবো কিনা, না থাকলে হয়তো আমাদের গাড়ি বন্ধ করে দিতে হবে যে পরিস্থিতি। খাসির গোশ আছে, মুরগির গোশ থাকে, গরু মাংস থাকে, সবজি মাছ এইসব থাকে, পচে যাবে তো। আবার তেল না পালে তো সমস্যা। দুপুরের পর আসবে, এখন শুনতেছি যে এটা 5টা বাজে যাবে। এভাবে মানুষকে ব্ল্যাকমেল করে সাধারণ মানুষকে রোজা রমজানের দিন। এদিকে রেশনিং পদ্ধতিতে মাত্র 2 লিটার তেলে মোটরসাইকেল চলবে 60 থেকে 70 কিলোমিটার। 10 লিটারে প্রাইভেট কার চলে 120 থেকে 140 কিলোমিটার পর্যন্ত। প্রয়োজনের চেয়ে যা অপর্যাপ্ত বলছেন চালকরা। 3 লিটার হলে মোটামুটি ক্যাপচার করা যায়। তো আসলে এটা পর্যাপ্ত না, দেখা যায় আজকে এখন হলাম, আবার কালকে সকালে এসে লাইন ধরতে হবে। সরকার যদি আমাদের জন্য 5 লিটার করে প্রত্যেকদিন তেল দিত তাহলে সব থেকে ভালো হতো। সরকারের যেটা নেয় সিদ্ধান্ত এটা তো মানতে হবে। একটু কষ্টদায়ক তো অবশ্যই। সেই 7টার সময় আসছি, এখন 11:30। তেল নিতে ফিলিং স্টেশনগুলোতে যখন দীর্ঘ লাইন, তখন সড়কে গাড়ির চাপ তুলনামূলক কম। ঈদের আগে গণপরিবহন খাত সচল রাখা নিয়েই এখন চিন্তিত মালিকপক্ষ। প্রথমবারের মতো ইরানের তেল সংরক্ষণাগারে হামলা চালিয়েছে ইসরায়েলি এয়ারফোর্স। একযোগে দেশটির 30টি জ্বালানি স্থাপনায় হয়েছে যৌথ বাহিনীর হামলা। ক্ষতির শিকার বিমানবন্দর, পরিবহন ডিপো আর পানি শোধনাগার সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু বেসামরিক স্থাপনা। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের হুঁশিয়ারি, ইরানের সেনাবাহিনী আর শীর্ষ নেতাদের সম্পূর্ণ নির্মূল না করা অবধি বন্ধ হবে না যৌথ বাহিনীর অভিযান। খামেনির সকল উত্তরসূরিকে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল। ইরানের রাজধানী তেহরানের ব্যস্ত সড়কের পাশ দিয়ে যেন বয়ে চলেছে আগুনের নদী। ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত তেলের ডিপো থেকে জ্বালানি তেল ড্রেনেজ সিস্টেমে পড়ে আগুন ধরে যায়। ভয়াবহ এ দৃশ্য দেখে আতঙ্কিত এলাকাবাসী। মধ্যপ্রাচ্যে মোতায়েনকৃত বিভিন্ন মার্কিন ঘাঁটি আর বিমানবাহী রণতরী থেকে যৌথ বাহিনীর হামলা অব্যাহত ইরান জুড়ে। এরই মধ্যে দেশটির অর্থনীতির মেরুদণ্ড জ্বালানি শিল্পকে ধ্বংসে উঠে পড়ে লেগেছে তারা। প্রথমবারের মতো বেশ কয়েকটি ফুয়েল স্টোরেজে বিমান হামলা চালিয়েছে তেল আবিব। ক্ষতির শিকার কমপক্ষে 30টি জ্বালানি স্থাপনা। সেখান থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়েছে আশপাশের বিশাল এলাকায়। একই সাথে ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করেও হয়েছে হামলা। ইস্পাহান বিমানবন্দরে কয়েকটি F-14 যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ইসরায়েলি বিমান বাহিনী। হামলায় ক্ষতিগ্রস্ত কুদস ফোর্সের অন্তত 17টি বিমান। হরমুজ প্রণালীর কাছে 30টি গ্রামের জন্য নির্মিত পানি শোধনাগারেও হয়েছে মার্কিন বাহিনীর হামলা। এদিকে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সেনাবাহিনী আর শীর্ষ নেতাদের পুরোপুরি নির্মূল না করে শান্ত হবেন না তিনি।